প্রথমেই এটি সম্প্রতি গত বেশ কয়েকদিন ধরে না মাসখানেক ধরেই বেশ আলোচনায় গণমাধ্যমে কূটনৈতিক পর্যায়ে দেশে দেশেও এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে যে নতুন একটি প্যাক্ট মক্কা প্যাক্ট বলা হচ্ছে যে সেখানে আসলে বাংলাদেশ যাবে কি যাবে না। সর্বশেষ আমরা দেখলাম যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীও বলেছেন যে বাংলাদেশ আসলে এই জোটে যোগ দেওয়ার ব্যাপারে ইতিবাচক, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। স্যার, আপনার কাছে জানতে চাই এটি আসলে বাংলাদেশের জন্য কতটা পজিটিভ? ধন্যবাদ আপনাকে। আমি খুবই আনন্দিত যে আমি এই বিষয় নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছি আজকে। আমি তো মনে করি যে বাংলাদেশের জন্য এটা এক অভূতপূর্ব একটা ব্লেসিং মানে ঈশ্বর প্রদত্ত একটা আশীর্বাদ। বাংলাদেশ এমন একটা সময়ে এই প্যাক্টে জয়েন করার মানে প্রায় নিশ্চিত সিদ্ধান্ত নিয়েছে যখন বিশ্ব রাজনীতিতে বাংলাদেশ একটি অন্যতম সম্মানজনক একটা অবস্থানে রয়েছে। জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট এবং আমাদের সুযোগ্য পররাষ্ট্রমন্ত্রী তিনি অত্যন্ত কঠিন এক প্রতিযোগিতায় মার্কিন সমর্থন নিয়ে অব অল থিংস মাত্র 4 ভোটে এই ভারত, ইসরায়েলি এবং ইউরোপীয় জোটকে পরাজিত করে এই অবস্থানে গিয়েছে। আজকে এই যে মক্কা চুক্তিটা, এটা ইটস এ ফর্মেটিভ, যেই জিনিসটা অনেকেই অবলোকন করে না। এটা পোস্ট অ্যাব্রাহাম অ্যাকর্ড মিডল ইস্ট অ্যারেঞ্জমেন্ট। অ্যাব্রাহাম অ্যাকর্ডের কথা তুলে না আমি অনেক বিশ্লেষক আপনার এখানেই যারা গত রাতে ছিল একবারও কিন্তু এরা অ্যাব্রাহাম অ্যাকর্ডের ফেলিওরের কথাটা বলে নাই। ইসরায়েল আর আমেরিকা মিলে নকল করে অ্যাব্রাহামের সন্তানদের মিলে ইসরায়েল, খ্রিশ্চান আমেরিকা আর মুসলিম মিডল ইস্ট তারা এক হয়ে যাবে ইসরায়েলের কর্তৃত্বে। এটা যে ভরাডুবি হয়েছে এবং তার পেছনে অত্যন্ত একটা মানে রিয়েল বাস্তবতা হচ্ছে যে ইরানের বিজয়। আজকে ইরান মধ্যপ্রাচ্যে একটা নিউ অর্ডার তৈরি করছে এবং এই যে নিউ অর্ডার হচ্ছে এখানে ইরান কিন্তু ভিলেনের ভূমিকায় থাকবে না, ইরান একজন ক্রিয়েটিভ পার্টনার হিসেবে থাকবে। আজকে আমি একটা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা টেলিকাস্টে শুনলাম যে ইরানের অত্যন্ত প্রভাবশালী তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ বারাদি, নিশ্চয়ই হয়তো নাম শুনেছেন, মোহাম্মদ বারাদি ইরানের অত্যন্ত শক্তিশালী পররাষ্ট্র নিরাপত্তা প্রণেতা। তিনি সরকারে নাই কিন্তু সরকার চলে তার কথায়, অনেকটা এরকম বলা হয়। মোহাম্মদ বারাদি বলেছে যে বাই এনি চান্স যদি ইসরায়েল টার্কির প্রতি কোনো সামরিক পদক্ষেপ নেয়, ইরান টার্কির পাশে যেয়ে দাঁড়াবে। এই যে এই উক্তিটা, এটা কিন্তু প্রচণ্ড শক্তিশালী একটা বাস্তবতা সৃষ্টি করছে। ইরান, তার অর্থ ইরান বলছে যে ইসরায়েলের শত্রু শুধু ইরান নয়, টার্কি আজকে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যে একটা নতুন অবস্থানে। এখন বাস্তবতা হচ্ছে এই যে পাকিস্তানের সামরিক বাহিনী প্রধান ফিল্ড মার্শাল তিনি আজকে একটা বিরাট দল নিয়ে আজকেই ইরানের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং ইরানকে মোটামুটি কনভিন্স করবে যে ইরান যেন এই জোটে যোগ দেয়। ইরান মোটামুটি কিন্তু অনেকটা সম্মতির পর্যায়ে রয়েছে। অপরদিকে সবচেয়ে ইন্টারেস্টিং বাস্তবতা হচ্ছে যে মার্কিন সিনেটর গ্রাহাম বেল আলট্রা রাইটিস্ট কংগ্রেসে এবং অত্যন্ত প্রো ইসরায়েলি এবং মধ্যপ্রাচ্যে ইসলাম বিরোধী, আর তার সাথে টম ক্রুজ যে সেনেটর তিনিও একই রকম ইসরায়েলের পক্ষে ব্লাইন্ডলি। এরা এখন অবস্থান নিচ্ছে যে পাকিস্তান নাকি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বেইমানি করছে, পাকিস্তান এখন ইরানের পক্ষে চলে গিয়েছে। এটা যদি হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আমি তো বলবো যে পাকিস্তান ইজ অন দ্য রাইট ট্র্যাক এবং ইরানের আস্থা অর্জন করে আজকে এই অ্যাব্রাহাম অ্যাকর্ডের পরে মধ্যপ্রাচ্যে একটা নতুন বাস্তবতা জন্ম নিতে যাচ্ছে। সেই বাস্তবতায় বাংলাদেশ অরিজিনাল 4-5 জন অংশীদারের একজন হতে যাচ্ছে। আমাদের মধ্যে অনেকে কিন্তু নিটিগ্রিটিতে চলে যায় যে এটা তো আমরা তো ইসলামিক দেশগুলো থেকে বেশ দূরে, এখানে বাংলাদেশের সামরিক বাহিনীর অতখানি প্রভাব নাই, আমরা সামরিক দিক থেকে অনেক দুর্বল, তারপর আমাদেরকে ব্যালেন্স ফরেন পলিসি করতে হবে, এটা জয়েন করা মানে ইমব্যালেন্স, এইসব নানা রকমের এমন কিছু বাস্তবতা নিয়ে আসে যেটা এখনও ঘটেই নাই। আমার কথা হচ্ছে এই যে আমি বিশ্বাস করি যে এই যে প্রথম 5-6 জন যারা সদস্য হবে
তার ভেতর ইজিপ্ট আর বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে, আর ইরান তাকে সৌদি আরব ইনডিরেক্টলি করেছে, আমন্ত্রণ জানিয়েছে। এখন যে প্রথম ধারণা ছিল এটা সৌদি রাজতন্ত্রের জন্য কাজ করবে এই ধরনের প্যাক্ট, এটা কিন্তু অতীতমুখী ধারণা। আমাদের চিন্তা করতে হবে যে এটা পোস্ট অ্যাব্রাহাম অ্যাকর্ড মিডল ইস্ট রিয়ালিটি, যেই রিয়ালিটিতে আমেরিকা তার যে 15টার মতো বেস যেগুলো ধ্বংস হয়ে গেছে যুদ্ধের কারণে, সেইগুলো আবার অপারেশনাল করতে আসবে না। ট্রাম্প এটা সরাসরি রিজেক্ট করে দিয়েছে। এবং মধ্যপ্রাচ্যের যেই দেশগুলিতে এই বেসগুলি রয়েছে তারাও এখন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এইসব বেস থাকা মানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের স্বার্থে এই বেসগুলো ব্যবহার করবে, এবং আমরা যদি আক্রান্ত হই মার্কিনিরা আমাদের পক্ষে আসবে না। এই যে রিয়েলাইজেশনটা সৌদি আরবেও হয়েছে। সুতরাং এইসব বেসগুলো অকেজো হয়ে যাওয়ার মানে হচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েলের স্বার্থে যে আরব রেজিমসগুলোকে ব্যবহার করত সেটা আর ঘটছে না। এটাই এই বাস্তবতাকে নিশ্চিত করার জন্যই কিন্তু এই মক্কা প্যাক্টটা একেবারে মানে এসেনশিয়াল, যাকে বলে এসেনশিয়াল। এবং এখানে কে রিপ্লেস করবে, কারা রিপ্লেস করবে এই আমেরিকান কন্ট্রোলকে? অবভিয়াসলি নিউ ইরান, সৌদি আরেবিয়া, টার্কি। সবচেয়ে শক্তিশালী যুক্তি হচ্ছে যে কেন এটা আশাবাদী একটা ভবিষ্যৎমুখী ইসলামী দেশগুলোকে ইউনাইটেড করবে, যে কেন এরকম ওআইসি ফেলিওর হয়েছে, কিন্তু এটা ফেলিওর হবে না। এর শক্তিশালী কারণ হচ্ছে যে এখানে আপনার সৌদি আরব যে নতুন প্রজন্ম প্রিন্স সুলতানের নেতৃত্বে, তারা কিন্তু এখন তার চিন্তাধারাটা হচ্ছে যে জনমুখী সৌদি পররাষ্ট্র নীতির উপর রিলাই করতে হবে। যেহেতু টার্কি এখানে রয়েছে অ্যাজ দ্য মেইন আর্কিটেক্ট, টার্কি তার চিন্তাধারায় ইরানকে অবশ্যই একটা সম্মানজনক স্থানে রাখবে, যেটা মোহাম্মদ আল বারাদি যে বলেছে যে ইসরায়েলি টার্কিকে আক্রমণ করা মানে ইরান টার্কির পাশে দাঁড়িয়ে যুদ্ধ করবে। এটা এত শক্তিশালী একটা কথা যে আমেরিকা এখন উল্টা পাকিস্তানকে ব্লেম করছে। পাকিস্তান এখন সরাসরি ইরানের পক্ষে যে এই চুক্তিকে সাকসেসফুল করবে। এবং এরকম একটা সময়ে বাংলাদেশ যদি এখানে যোগ দেয়, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ভূ রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে আমরাই একমাত্র মুসলিম দেশ যার পাশে কোনো মুসলমান প্রধান রাষ্ট্র নেই। শুধু তাই না, আমাদের পাশে রয়েছে ভয়ঙ্কর ইসলাম বিরোধী এক্সট্রিমিস্ট একটা রাষ্ট্র, যে মনে করে যে অখণ্ড ভারত করতে হলে বাংলাদেশকেও সংযুক্ত করতে হবে। এবং যেখানে আরএসএস তারা মনে করে যে এই পার্টিশনটা আর্টিফিশিয়াল ছিল, এবং এরা ভবিষ্যতে যেহেতু আমরা আইসোলেটেড একটা মুসলিম রাষ্ট্র সুযোগ নেবে। এখন এই প্যাক্টটা আমাদের একটা সুযোগ করে দিচ্ছে যে আমরা সরাসরি আমাদের নিকটতম যারা সামরিক সামর্থ্য রয়েছে, নিকটতম কারা, ইন্দোনেশিয়া মালয়েশিয়া হবে না, কারণ ওরা হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার সাথে সম্পৃক্ত অর্থনৈতিকভাবে, তারা নিরাপত্তার ধারণায় আমেরিকার সাথে সম্পৃক্ত, তারা এই জোট থেকে, মেক্কার জোট থেকে অনেক দূরে। কিন্তু আমরাই হচ্ছি এই প্রান্তে বলতে গেলে শেষ মুসলিম প্রধান রাষ্ট্র, যাদের আশেপাশে কোনো মুসলিম রাষ্ট্র আমাদের নেই। সুতরাং এই মেক্কা প্যাক্টে জয়েন করার ফলে দেখা যাবে যে পাকিস্তানের আণবিক সামর্থ্য আমাদের প্রতি একটা এক্সটেন্ডেড আমব্রেলা হিসাবে কাজ করবে উইথ দ্য সাপোর্ট অফ চায়না। চীন কিন্তু এই মক্কা প্যাক্টের পক্ষে, বাংলাদেশের জয়েন করার পক্ষে। ইনডিরেক্টলি সে, পাকিস্তান যেহেতু চায় যে বাংলাদেশ জয়েন করুক, চীনও সেইভাবে দেখছে আমাদেরকে। সুতরাং বাংলাদেশের যে এখন শক্তিশালী এক বছরের জন্য যে কূটনৈতিক সামর্থ্য, এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রীর যে বিশ্বব্যাপী তার যে কূটনৈতিক অভিজ্ঞতা, এতে নিশ্চিতভাবে বাংলাদেশ একটা সম্মানের সাথে এই নিরাপত্তা জোটে যুক্ত হয়ে কার্যকরভাবে তার নিজের যে স্বার্থগুলি, তার নিজের যে ভৌগোলিক পিকুলিয়ারিটিসগুলি, সেটাকে সামনে রেখে বাংলাদেশ অবশ্যই একটা নিরাপত্তা বেষ্টনী, এমন একটা মনস্তাত্ত্বিক সামর্থ্য অর্জন করবে
যেটা ডেটারেন্স হিসাবে কাজ করবে, যার ফলে ইন্ডিয়া আর যেভাবে বাংলাদেশকে হুমকি দিচ্ছে, তার রাষ্ট্রদূত মাত্র কাল ঘোষণা দিয়েছে যে বাংলাদেশ যদি মক্কা প্যাক্টে জয়েন করে তাহলে বাংলাদেশ ভারত সম্পর্ক অনেক জটিল হয়ে যাবে। অ্যাজ ইফ অলরেডি সেটা জটিল নয়। আমাদের কি সম্পর্ক ভারতের সাথে খুব সরল? মোটেও সরল না, কাজেই আর কত জটিল হবে। কিন্তু তার জন্য ভারতের হুমকির জন্য তো আমাদের নিরাপত্তা থেমে থাকবে না। সুতরাং আমি তাই মনে করি জয়েন করাই। স্যার, আপনার কাছে আমি আবারও আসবো। আমরা স্যারের অনেক বক্তব্য শুনলাম, ব্যাখ্যা দিচ্ছিলেন তিনি আঞ্চলিক রাজনীতিতে কী হতে পারে। আমি আপনার কাছে নিরাপত্তা বিশ্লেষক হিসেবে জানতে চাই, স্যারও বলছিলেন যে ভারতের বিষয় নিয়ে আমরা আসলে চিন্তার কোনো কারণ নেই। কিন্তু ভারত পাকিস্তান প্যাক্টে একটা বিষয় আছে, আপনিও জানেন নিশ্চয়ই, যে আসলে কোনো দেশ যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে একটা দেশ আরেকটা দেশের সবার পাশে দাঁড়াবে, যেমন নেটোর যে ভূমিকাটা রাখে, এটি ইসলামিক নেটো বলা হচ্ছে। আমি যদি ধরি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি সংঘাত হয় সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কি হবে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এখানে যে বিষয়টা আপনি তুলে ধরেছেন, ভারত পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ হয় আর বাংলাদেশ যদি এই প্যাক্টে যোগ দেয়, তারপর পরিস্থিতি, সেক্ষেত্রে আমি মনে করি যে যে জোটের যে দেশগুলো আছে, প্রফেসর শহীদুজ্জামান যেটা বলেছেন, তারা রেসপেক্টিভ এক্সপার্টিস সাইডটাই তারা ইউজ করবে প্রথম। যেটা আমরা দেখলাম যে যখন আপনার ইয়েমেন থেকে হুতিরা অ্যাটাক করলো সৌদি আরবে, পাকিস্তান কিন্তু সাথে সাথে ওই ব্যাটল ফ্রন্টে এখনও যোগ দেয় নাই। সেই রকমই কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তান যদি যুদ্ধ হয়, বাংলাদেশ তার তরফ থেকে যতটুকু করার সেটা করবে। এবং এই প্যাক্টটা যত তাড়াতাড়ি বাংলাদেশ সাইন করবে, মানে শুধু তো বলে, এখন আমরা সরকার থেকে ঘোষণা পেলাম যে পজিটিভলি দেখছেন, ইতিবাচক। আমি মনে করি যে এটা একবারে চুক্তি স্বাক্ষরের ঘোষণাটা আসা উচিত ছিল, তাহলে মনে হয় এই নিয়ে হইচই বা কাদা ছোড়াছুড়ি হয়তো বন্ধ হতে পারতো না। আমার যেটা বিষয়, ভারত এ ব্যাপারে যথেষ্ট এখনো পর্যন্ত সচেতন আছে এবং খুব কেয়ারফুলি তারা কমেন্ট করছে, এবং সেটা করতে পারবে না যেহেতু মেইনলি এটার মধ্যে সৌদি আরব আছে এবং মিডল ইস্টে অন্য যারা পোটেনশিয়াল, যারা এই জোটে যোগ দেওয়ার সম্ভাবনা আছে, যেটা আমরা অলরেডি শুনলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান ওয়ারের পরে যে বেসগুলো খালি করবে, ওখানে তাদের ফেরত আসার আর কোনো সুযোগ নেই। অন্য কোনো বড় শক্তিও এখানে আসবে না। তার অর্থ হচ্ছে যে এখন আঞ্চলিক একটা কোঅপারেশন, মানে এই ধরনের সিকিউরিটি একটা অ্যালায়েন্স ডেভেলপ করতে বাধ্য, যতক্ষণ পর্যন্ত ইসরায়েল ওখানে আছে। এবং সেটা খুবই পজিটিভলি এখন আমি এই প্যাক্টটাকে দেখছি সেই দিক থেকে। এবং এটার মধ্যে পাকিস্তান থাকাতেই কিন্তু একটা ব্যাটল হার্ডেন্ড একটা আর্মি ওটার সাথে রয়েছে, যাদের নিউক্লিয়ার পাওয়ার আছে, একমাত্র দেশ। মিলিটারি টেকনোলজিতে টার্কি অনেক এগিয়ে, তারা এটার সাথে আছে। আর সৌদি আরব ফাইন্যান্সিয়ালি এবং আজকালকার সারা পৃথিবীর চালিকা শক্তি যে এনার্জি, সেটা নিয়ন্ত্রণে। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যদি এটাতে যোগ দেয়, আমি মনে করি যে বাংলাদেশ সবার থেকেই কিছু না কিছু বেনিফিট নেওয়ার সুযোগে আমরা আমাদেরকে ডেভেলপ করতে পারবো। এবং আমি ডেভেলপ করার প্রয়োজন এই জন্য ফিল করছি যে গত 17 বছরে আগের সরকারের আমলে এই সশস্ত্র বাহিনীকে তাকে ব্যাপকভাবে দুর্বল করা হয়েছে প্রফেশনালি। এবং সত্যিকার প্রথম বলা হয়েছে যে আমাদের কোনো শত্রু নেই। এই প্যাক্টের কারণে কিন্তু এখন একটা শত্রু পাবে বাংলাদেশ, এবং আমি মনে করি যে সরকার খুব দ্রুতই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। এখনও কিন্তু আমাদের সশস্ত্র বাহিনী বা সরকার সিদ্ধান্ত নেয় নাই। এই প্যাক্ট সাইন হলে কিন্তু স্পষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আমাদের সশস্ত্র বাহিনীর প্রস্তুতিটা আরও সহজ হবে। এবং আমাদের যে সাইডটা দুর্বল আছে, আমি বলবো না যে আমরা অনেক ক্যাপাবল, বিশেষ করে আমাদের নেভি, এয়ারফোর্স, সেনাবাহিনীও যেটা দরকার, আমরা ইরান যুদ্ধে যেটা দেখলাম, মানে একটা বিশ্বের পরাশক্তির সাথে একটা 79 থেকে স্যাংশনের মধ্যে থাকা দেশ, কিভাবে তারা নতুন একটা যুদ্ধের কনসেপ্ট, যেটা অ্যাসাইমেট্রিক ওয়ারফেয়ার বলছে, এই যুদ্ধটাকে তারা সারা পৃথিবীর সামনে তুলে ধরেছে নতুন একটা বিষয় হিসেবে। এবং এটা কিন্তু সমস্ত দুর্বল এবং ছোট দেশের জন্য একটা বিরাট একটা শিক্ষা, যে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার, বিশাল নেভি, বিমান শক্তি, তার বিনিময়ে মিসাইল শক্তি, তার বিনিময়ে আমি কি দিয়ে এটাকে ফাইট করতে পারি। এই যে ড্রোন ওয়ারফেয়ার বলি, আনকনভেনশনাল যে টেকনিক তারা ইউজ করেছে,
এই জিনিসগুলো কিন্তু আমাদের জন্য লেসন, এবং এই প্যাক্টের কারণে বাংলাদেশ সশস্ত্র বাহিনী কিন্তু এই সুযোগটা পাবে ডেভেলপ করা, এবং সৌদি আরবের থাকার কারণে ফাইন্যান্সিয়াল এবং এনার্জি সিকিউরিটির একটা স্কোপ থাকবে। আর টার্কির কারণে মিলিটারি টেকনোলজি ট্রান্সফারের একটা সুযোগ অলরেডি আমরা ইয়ের কারণে দেখছি ড্রোনের ক্ষেত্রে। পাকিস্তানের সাথে যেটা হবে, তাদের একটা ব্যাটল হার্ডেন্ড একটা আর্মি, এবং তারা গত বছর যে এয়ারফোর্সের যে এফিসিয়েন্সিটা শো করেছে, তথাকথিত আমাদের এশিয়ান পাওয়ার বা টু বি ওয়ার্ল্ড পাওয়ারকে যেভাবে তারা একেবারে কাবু করে ফেলছে মাত্র 4 দিনের যুদ্ধে। আমি 4 দিন বলবো না, 2 দিন পরে কিন্তু এটা প্রায় 48 ঘন্টার জন্য অকার্যকর হয়ে গিয়েছিল ভারতীয় বিমান বাহিনী। তো সেই পরিস্থিতিতে আমি মনে করি পাকিস্তানের ওই এক্সপেরিয়েন্সটা বাংলাদেশ কাজে লাগাতে থাকবে। আর প্রফেসর শহীদুজ্জামান যেটা বলেছেন, চীন এটার পিছনে আছে। তো চীনের ব্লেসিং, চীন মিডল ইস্টে থাকবে তাদের ইন্টারেস্ট নিয়ে, কিন্তু সরাসরি তারা সামনে আসবে না। এই পরিপ্রেক্ষিতে একটা আঞ্চলিক যে সহযোগিতা গড়ে উঠছে, এবং এটার সাথে আমি একমত যে ইরানও এটাকে পজিটিভলি দেখছে, যে ইরান যদি পজিটিভলি দেখে তাহলে কোনো বৃহৎ শক্তি আর এটার মধ্যে আসবে না। এবং ভবিষ্যতে ইরানকে সহ এটা যদি ডেভেলপ করে, এবং ইরান যদি নিউক্লিয়ার পাওয়ার হিসেবে ডিক্লেয়ার না করে, তাহলে হয়তো মিডল ইস্টের কান্ট্রিগুলো সেফ ফিল করবে। ভারতের উদ্বেগের কারণ কি? আমরা ভারতের গণমাধ্যমগুলো দেখছি এবং সরকারি পর্যায় থেকেও তারা বক্তব্য দিচ্ছে, তারা খুব ক্লোজলি মনিটর করছে বিষয়টি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গণমাধ্যমগুলো বলছে যে তারা এটি দেখছে এবং খুব উদ্বেগই প্রকাশ করছে তারা সরাসরি আপনি একটা জিনিস যদি খেয়াল করেন, ভারতীয় মিডিয়া কিন্তু যাচ্ছে তাই বলছে, কিন্তু সরকার কিন্তু যথেষ্ট সচেতনভাবে তাদের মন্তব্যটা দিয়েছে। আমি মনে করি সৌদি আরবে বা মিডল ইস্টে ব্যাপক পরিমাণ ভারতীয় ব্যবসায়িক এবং এক্সপ্যাট্রিয়েটসরা ওখানে কাজ করে। সুতরাং যে নিরাপত্তা বলয়ে সৌদি আরব আছে, যেখানে তার কন্টেন্ডার পাকিস্তান আছে, যার সাথে সে ইমিডিয়েট পাস্ট ওয়ারে যথেষ্ট নাকানি চুবানি খেয়েছে, এবং টার্কি একটা বৃহৎ শক্তি, ন্যাটোর একটা অংশ, প্লাস যথেষ্ট মিলিটারিলি যথেষ্ট পাওয়ারফুল, এরকম একটা শক্তির একটা অ্যালায়েন্সের সাথে বাংলাদেশ যদি যুক্ত হয়ে যেয়ে ঘোষণাটা দিত, তাহলে মানে আমাদের জন্য আরও বেশি সেফ ফিল করতাম। এখন আমরা দিচ্ছি পজিটিভ কথা বলাতে যে রিস্কটা ডেভেলপ করছে, এটা সুযোগ থাকতো না। রিস্কটা কোথায়? রিস্কটা বলতে ভারত চিন্তা করছে যে তারা গত 17 বছর সরকারের কাছ থেকে যে সুবিধাগুলো নিয়েছে একতরফাভাবে, এখন যদি বাংলাদেশ একটা সিকিউরিটি অ্যালায়েন্সের মধ্যে থাকে, তাহলে বাংলাদেশ তাদের গ্রিপের বাইরে চলে যাচ্ছে, এবং বাংলাদেশে যে কোনো রকম হুমকি ধামকি দিলেই তারা ওই অ্যালায়েন্সের সাপোর্টটা পেয়ে যাবে, যেটা ভারতের জন্য মোটেও পজিটিভ হবে না। এটাই তাদের মূল কারণ। এবং এটার পিছনে যেহেতু চীন আছে, তারা মনে করছে যে চীন পাকিস্তান দুইটাই তাদের শত্রু দেশ, এবং এটার সাথে যদি বাংলাদেশ যোগ হয়, তাহলে তারা যে বাংলাদেশকে নিয়ে অ্যাডভান্টেজ ফিল করতো, আমাদের 3 দিক ঘিরে বা 4 সমুদ্র তাদের নিয়ন্ত্রণে, সেই সুযোগটা তারা হারাবে। এবং এইটাই মনে হয় তাদের সব থেকে বড় কনসার্ন, যে তারা আগের মতো বাংলাদেশকে আর তাদের নিয়ন্ত্রণে নিতে পারবে না। আর যেটা উনি বললেন যে ওই অখণ্ড ভারতের যে স্বপ্ন, এই প্যাক্টটা যদি কার্যকর হয়, তাহলে আমার মনে হয় সেটা ধূলিসাৎ হওয়ার পথে থাকবে। এবং এটা বাস্তবিক অর্থে আমি একমত স্যারের সাথে যে এটা স্থায়িত্ব পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, যেহেতু মিডল ইস্টের কোনো দেশই চায় না যে মার্কিন যুক্তরাষ্ট্র বা কোনো বৃহৎ শক্তি সেখানে এসে তাদের নিরাপত্তা দেয়। তারা দেয় নাই বাস্তবে। আমেরিকান বেসগুলো যদিও মিডল ইস্টের যেখানে তারা বেস করেছে, তাদেরকে আশ্বস্ত করেছিল যে তাদের নিরাপত্তা দিবে, বাট বাস্তবে তাদের সমস্ত সিস্টেমটাই ছিল ইসরায়েলকে প্রোটেক্ট করার। এবং এই ইরান যুদ্ধে কিন্তু সেটাই করেছে। মিসাইলগুলো তারা ফায়ার করেছে, যে মিসাইলগুলা ইসরায়েলের দিকে টার্গেটেড করছিল ইরান। তো এইটা বোঝার পরেই কিন্তু তারা আর চাইবে না যে আমেরিকা ফেরত যাক, এবং ইসরায়েলকে কন্ট্রোলে রাখতে হলেই আমেরিকাকে মিডল ইস্ট থেকে বের করতে হবে। এবং এই বাস্তব পরিপ্রেক্ষিতে যদি রিজিওনালি বা তারা নিজেরা যদি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে না আসে, তাহলে আবারও কোনো বৃহৎ শক্তি এই ফাঁক দিয়ে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে, যেটা তারা চায় না। এবং ইরানও বিষয়টা খুব পজিটিভলি বুঝেছে, এবং আমি অবাক হব না যদি ইরানও এই জোটের সাথে যুক্ত হয়। আমি মনে করি টার্কি এবং ইরানের মধ্যে অলরেডি একটা সিকিউরিটি প্যাক্ট আছে, সেটার কাভারে, এবং পাকিস্তান, সৌদি আরব, টার্কি যেহেতু আছে, ওরা
অটোমেটিক একটা সময় পরে বা আমেরিকা চলে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণার পরেই হয়তো তারা অ্যালায়েন্সে যোগ দিবে। আমি আপনার কাছে আসবো, আমি স্যারের কাছে আসতে চাই। স্যার, আপনি বক্তব্যের মধ্যেই বলছিলেন যে ওআইসির মতন হওয়ার এটি কোনো চান্স নেই। এটি আপনি বলবেন যে আসলে এটি কতটুকু ফাংশনাল হতে পারে? ওআইসির ব্যর্থতা যেটা আমরা দেখেছি, এক্ষেত্রে কি সেরকম কোনো চান্স আছে কি না? অবশ্যই, আমি বলছি কেন। এটা এই প্রশ্নটা ওঠাই স্বাভাবিক যে এই যে দীর্ঘ সময় ওআইসি পঙ্গু হয়েছিল এবং কিছুই করেনি, মুসলিম উম্মা একটা অসহায়ের মতো ছিল। কেন ছিল? কারণ আমেরিকা নিয়ন্ত্রণ করতো সব কিছু মধ্যপ্রাচ্যে, এবং এখানে যারা যারা শাসকরা ছিল সবাই কিন্তু গণবিরোধী শাসক, আমেরিকান পাপেট রুলার্স। সেটা বলতে পারেন যে এখনও তো তারা থাকছে। হ্যাঁ, কিন্তু বাস্তবতা পরিবর্তন হয়ে গিয়েছে। আজকে ইরান যে আমেরিকাকে পরাজিত করেছে এবং ইসরায়েলকে একেবারে মানে যুদ্ধ পরাজিত হতে পারে এমন একটা বাস্তবতা সৃষ্টি করেছে, তার ফলে মধ্যপ্রাচ্যে ইট ইজ দ্য বিগিনিং অফ এ নিউ সাবসিস্টেম। আমরা বলি যে আন্তর্জাতিক ব্যবস্থায় যে উপব্যবস্থাগুলো এটা এক এক রকমের মূল্যবোধে চলে। এই যে দীর্ঘ 50 বছর আমেরিকান কর্তৃত্ববাদী মূল্যবোধে চলার ফলে শাসকরা, মধ্যপ্রাচ্যের শাসকরা কখনো এক হয়ে একটা কমন এনিমিকে করতে, আজকে সেই সুযোগ এসেছে যেটা কোনো দিন আগে আসেনি। এবং এই যে যেটা বললাম যে পোস্ট অ্যাব্রাহাম অ্যাকর্ড, এটা ফেল করেছে আমেরিকা। ইসরায়েল হ্যাজ ফেইলড। ইসরায়েলের যে এক্সপ্যানশন, গ্রেটার ইসরায়েল বানাবে, সেই ধূলিসাৎ হয়ে গেছে। এখন ইসরায়েল অ্যাবসলিউটলি গন নাটস। যেটা আমরা ইতিহাসে বলি যে ইহুদি জাতি সবসময় নিজেদের আত্মহত্যা করে এবং শেষ পর্যন্ত ধ্বংস নিজেই টেনে আনে। আজকে ইসরায়েলের সবচেয়ে বড় বোকামি হচ্ছে ইরানের বিরুদ্ধে সে কোনো রকমে সার্ভাইভ করেছে এবং তার নাকে খত দেওয়া উচিত যে মধ্যপ্রাচ্যের স্ট্যাটাস কিউকে সে মেনে নেবে, কিন্তু সেটা না করে এখন ইসরায়েল আবার টার্কিকে প্রভোক করছে। টার্কি একেবারে ঘোষণা দিয়ে দিয়েছে যে আমরা যদি একবার ইসরায়েলকে আঘাত করি তাহলে ইসরায়েলকে একেবারে ধুলির সাথে মিশিয়ে দেব, কোনো ইরানের মতো সুযোগ দিব না টিকে থাকার। এবং টার্কি মিনস বিজনেস, কারণ অটোমান এম্পায়ারের রেলিক্স এখনও টার্কি সাইকোলজিতে রয়ে গেছে যে তারা যে বিশাল একটা এম্পায়ার ছিল, তাদের যে আবার একটা বড় শক্তি হতে তারা চায় এরদোয়ানের নেতৃত্বে, এই মানসিকতা কিন্তু টার্কি জাতির আছে। এবং তাদের যে সামরিক সামর্থ্য, তাদের হাতে নিউক্লিয়ার ওয়েপন্স আছে, নেটোর নিউক্লিয়ার ওয়েপন্স অনেক বিশাল এক ভান্ডার টার্কিতে। পুরা নেটোতে টার্কি হচ্ছে দ্বিতীয় শক্তিশালী দেশ ধরা হয় জার্মানির পরে, এবং তার ম্যান পাওয়ার হচ্ছে সর্ববৃহৎ নেটোতে। অনেকগুলা ফ্যাক্টর আছে যে আজকে ইসরায়েল বিশাল ভুল করছে যে সে টার্কিকে প্রভোক করেছে। এবং এখন এটা আমি মনে করি সবচেয়ে তাৎপর্য কথা হচ্ছে মোহাম্মদ বারাদির উক্তি যে সে যে মূল্যবান, যেটা ইরানিয়ান গভর্নমেন্ট মুখ ফুটে বলেনি, বারাদি বলেছে যে যদি ইসরায়েল টার্কিকে আঘাত করে ইরান টার্কির পাশে যেয়ে দাঁড়াবে। এটা যে কত গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে মধ্যপ্রাচ্যে, একেবারে একটা নতুন সকাল তৈরি হয়ে যাবে। আমি তো আশাবাদী এখন যে এই যে আমেরিকান ঘাঁটিগুলো এখন একে একে বন্ধ হয়ে যাবে এবং সৌদি আরবের কোনো প্রয়োজন নেই আমেরিকাকে, কারণ আমেরিকা প্রথমত সৌদি রাজতন্ত্রকে বাঁচাবে না, এটা প্রমাণিত হয়ে গেছে। এই গত যুদ্ধে সৌদি আরব ওয়াজ বম্বড এবং আমেরিকা কিচ্ছু করে নাই। সেকেন্ডলি, আমেরিকার আর সৌদি তেলের প্রয়োজন নেই, তারা সৌদি আরব থেকে তেল নিচ্ছে না। সৌদি আরবের তেলের সবচেয়ে বড় কাস্টমার হচ্ছে চায়না, এবং চায়নাতে যে সৌদি তেল যাচ্ছে সেটা কিন্তু ইরানের ভিতর দিয়ে যাচ্ছে। ইরানের সাথে চায়নার রেল লাইন রয়েছে, পাইপলাইন রয়েছে, এবং সৌদি আরবিয়া অলরেডি অনেক কম খরচে, অনেক কম সময়ে ইরানকে ব্যবহার করছে এই তেলের জন্য। এখন আমাদের কিছু কিছু সমালোচক বলে যে শিয়া সুন্নি যে দূরত্ব সেটা তো রিভাইভড হবে। এটা আমার মনে হয় একেবারে আউটডেটেড একটা ধারণা। শিয়া সুন্নি দূরত্বটা মূলত মোসাদের সৃষ্টি। আধুনিক বিশ্বে এখন শিয়া আর সুন্নিদের যে দূরত্ব, এটা আপনি পাকিস্তানের সেই ফ্রন্টিয়ার প্রভিন্সে যারা অশিক্ষিত মানুষ, শিয়া সুন্নি, তাদের মধ্যে হয় এই মারামারি। কিন্তু শিক্ষিত সমাজে শিয়াদের যে চিন্তাধারা আর সুন্নিদের যে চিন্তাধারা, এতগুলো বছর, এতগুলো সময় চলে যাওয়ার পরে এখন তারা কিন্তু বাস্তবতাকে মেনে নিতে শিখেছে। তা না হলে সৌদি আরব যে ইরানের ভিতর দিয়ে যে তেলের লাইন নিচ্ছে, এটা কখনো তারা সম্ভব হতো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে
চীন কখনো অ্যালাউ করবে না যে এই শিয়া সুন্নি ডিসপিউটটা আবার কোনোভাবে রিভাইভ করুক। সুতরাং আপনি এটা ধরে নিতে পারেন যে শিয়া ডমিনেটেড ইরান, সিরিয়া ও ইরাক তিনটা দেশই কিন্তু এখন মধ্যপ্রাচ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তারা মার্কিনী প্রভাব বলয় থেকে বের হয়ে আসবে। আজকে সিরিয়ার নিয়ন্ত্রণ ইসরায়েল নেবে না টার্কি নেবে, সেই ডিবেটে টার্কি এখন একেবারে এগিয়ে আছে। যদি ইসরায়েল সিরিয়াতে নিয়ন্ত্রণ নেয়, টার্কির সাথে সরাসরি যুদ্ধ বেঁধে যাবে ইসরায়েলের, কেননা সিরিয়ার উত্তর দিকটা কুর্দি অধ্যুষিত এবং ওই অঞ্চলে টার্কির নিয়ন্ত্রণ অ্যাবসলিউটলি এসেনশিয়াল। তারা কোনোভাবেই কুর্দিদেরকে স্বাধীনতা অর্জন করার প্রয়াসে যাক সেটা অ্যালাউ করবে না। সুতরাং টার্কি সিরিয়াকে নিয়ন্ত্রণ করবে। আরও আমি দুই একটা পয়েন্ট মেনশন করছি যে এই যে আমরা বারবার বলি বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে ব্যালেন্স রাখতে হবে। হ্যাঁ, ফ্রেন্ডশিপ টু অল, এই যে একটা অদ্ভুত মানে রূপকথার বাক্য, ব্যালেন্স মানে কি? আপনি ব্যালেন্স শব্দটাকে কিভাবে ডিফাইন করবেন? আপনি ব্যালেন্স বলতে কি সবার সাথে সমতা রাখবেন এটা বোঝায়? এটা কিভাবে সত্য হতে পারে? আজকে আপনার পার্শ্ববর্তী যে বিশাল দেশ, তারা একটা রিলিজিয়াস এক্সট্রিমিজমে চলে গিয়েছে। তারা ইন্ডিয়াতে মুসলমানদের পুরনো কবরস্থান বুলডোজার দিয়ে ভেঙে ফেলছে। শ্বেত পাথরের তৈরি যেসব কবরগুলো 300-400 বছরের, সেগুলো মাটির সাথে মিশিয়ে ফেলছে। আমি নিজে দেখেছি ভিডিও। তারপর তারা মসজিদ ধ্বংস করছে। অর্থাৎ ইন্ডিয়া বিনা সিক্রি অ্যাম্বাসেডর বারবার বলে বাংলাদেশে নাকি আমাদের ধর্মীয় উন্মাদনা জেগে উঠছে। অথচ বাংলাদেশে এরকম কোনো কিছু ঘটে নাই। যা ঘটতো তা ভারতীয় এখানে ইম্পোজ করত। ভারতে এখন যে ধর্মীয় উন্মাদনা এবং তারপর বাংলাদেশের তাদের এক্সপ্যানশনের যে চিন্তাধারা, এগুলো সব কিছু মিলিয়ে শিওরলি বলা যায় যে আমাদের নেইবার হেজিমনিক, এক্সপ্যানশনিস্ট। ইসরায়েল তার মূল মিত্র। ইসরায়েলের কাছ থেকে এক্সপ্যানশনের ধারণা ভারত আরও কার্যকরভাবে প্রয়োগ করবে বাংলাদেশে। এখন এটাকেই ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স শব্দটার অর্থ হচ্ছে যে ইন্ডিয়ান হেজিমনিকে ব্যালেন্স করতে হলে আমাদেরকে কালেকটিভ ডিফেন্স আর বাইল্যাটারাল ডিফেন্স দুইটাই রাখতে হবে। আমি আপনার প্রোগ্রামে পূর্ববর্তী বক্তারা বলেছে যে দ্বিপাক্ষিক বা বাইল্যাটারাল সিকিউরিটি প্যাক্ট ইজ বেটার দেন কালেকটিভ সিকিউরিটি প্যাক্ট। আমি মনে করি এটা সর্বৈব বাজে কথা। কেননা আপনার বাইল্যাটারাল সিকিউরিটি প্যাক্ট আপনি যাদের সাথে করছেন, পাকিস্তান, টার্কি, এরাই কিন্তু মক্কা প্যাক্টের মূল স্থপতি। তাদের পাশে যদি আপনি মাল্টিল্যাটারাল প্যাক্টে না দাঁড়ান, তাহলে আপনার ওই বাইল্যাটারাল প্যাক্ট কতখানি অর্থপূর্ণ হবে? অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে ব্যালেন্সের আইডিয়াটা হচ্ছে যে আমরা ভারতকে কাউন্টার করতে হলে আমাদেরকে ইন্ডিয়ান হেজিমনির পাল্টা ব্যবস্থা হিসেবে মাল্টিল্যাটারাল ডিফেন্স ট্রিটি ইজ দ্য অনলি আনসার টু ইন্ডিয়ান অখণ্ড ভারত। এটা কিন্তু আগে 2 বছর 3 বছর যদি বিজেপি না থাকতো, যদি আরএসএস না থাকতো, তাইলে আমি এই যুক্তি কখনো দাঁড়া করাতাম না। আমি নেহেরুর ইন্ডিয়া, বাজপেয়ীর ইন্ডিয়া, তাদের শান্তিকামী নীতি, আমার দেশের অস্তিত্বের উপর আমি বিশ্বাস রাখতাম। কিন্তু আজকে অস্তিত্ব প্রশ্ন হচ্ছে এই কারণে যে আমরা যদি মাল্টিল্যাটারাল ডিফেন্স ট্রিটি বা মেক্কা প্যাক্টে জয়েন না করি, তাইলে আমাদের বাইল্যাটারাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টসগুলো দুর্বল হয়ে যাবে। এবং এই কারণে আমার মনে হয় এটা। আচ্ছা, আরেকটা পয়েন্ট বলা হয়েছে যে সাউদিজরা ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে নাকি হেল্প করতে পারবে না, কাজে সাউদিদের সাথে পাকিস্তানের কিভাবে মিলবে। এখন এটা কোথায় বলা আছে যে সাউদিজদের মিলিটারি ক্যাপাবিলিটি এমন হতে হবে যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে পাকিস্তানকে সরাসরি হেল্প করতে হবে? সব সদস্য দেশ তো একরকম সামরিক সামর্থ্য থাকে না। সাউদিজরা মিলিটারিলি পাকিস্তানকে হেল্প করতে পারবে না, কারণ তাদের সামরিক সামর্থ্য নিজেদের দুর্বল, কিন্তু তাদের অর্থনৈতিক সামর্থ্য রয়েছে। তারা পাকিস্তানকে এমন উন্নত মানের ওয়েপন দিতে পারে। আর তাছাড়া পাকিস্তানের নিউক্লিয়ার ক্যাপাবিলিটি রয়েছে। ইন্ডিয়া কীভাবে পাকিস্তানকে ধ্বংস করবে? ডেটারেন্ট তো কাজ করে। ইন্ডিয়া পাকিস্তানকে এমন কোনো আঘাত যদি করতে নেয়, পাকিস্তান ফার্স্ট স্ট্রাইক ক্যাপাবিলিটি, এটা হচ্ছে নিউক্লিয়ার ডকট্রিন। আপনি পাকিস্তান যদি তার ফার্স্ট স্ট্রাইক ক্যাপাবিলিটি ইউজ করে, তাহলে ইন্ডিয়ার কোনো সামর্থ্যই থাকবে না সেকেন্ড স্ট্রাইক করবার। হ্যাঁ, এটাই হচ্ছে। নাসির ভাই, একটা কথা শোনা যায় যে যুক্তরাষ্ট্রের পরবর্তী টার্গেট তুরস্ক কিনা।
তার আপনার আগে কি মনে হয়? জি, তার আগে তো অবশ্যই ন্যাটোকে বিলুপ্ত করতে হবে। সেকেন্ড হচ্ছে যে আমি মনে করি আমেরিকা ইরানের সাথে যে সিচুয়েশনে ইরানকে কাবু করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলকে নিয়ে, তাদের বর্তমান অবস্থা আগামী 10 বছরে তারা কোনো দেশকে এভাবে আক্রমণ করার সাহস পাবে না। আমেরিকা আমেরিকা সত্যিকার অর্থে আমি নিশ্চিত। এই জন্য বলছি যে তাদের ওয়েপনারি স্টোরেজ যেটা ছিল কমপ্লিট তারা ইরানের বিরুদ্ধে ইউজ করে ফেলেছে, ইসরায়েলে এবং তারা নিজেরা মিলে। এবং তাদের যে প্রোডাকশন ক্যাপাসিটি, এটাতে অলরেডি বিভিন্ন সময় স্ট্যাটিস্টিক্স যেটা এসেছে মিনিমাম 5 ইয়ার্স লাগবে আগের স্টেজে ফেরত যেতে। যেদিন 28শে ফেব্রুয়ারির স্ট্যাটাস যদি আমি ধরি, তা 5 বছর পরে যদি তারা ওই স্ট্যাটাসে যায়, যেটা দ্যাট ওয়াজ নট গুড এনাফ টু নিউট্রালাইজ ইরান, সেই পরিপ্রেক্ষিতে তারা প্রথম হচ্ছে যে ন্যাটোকে বিলুপ্ত করতে হবে। সেকেন্ড হচ্ছে যে এখন তো একটা প্যাক্ট চলে আসছে, এবং এই প্যাক্টের বাকি সবাই তখন আমেরিকার বিপক্ষে থাকতে বাধ্য হবে। এবং আমার ধারণা যদি এর মধ্যে ইরান যোগ নাও দেয়, আমরাও আমেরিকার বিপক্ষে যেতে হবে না, বাট আমাদের যে যুদ্ধ করতে হবে, উনি স্যার যেটা বললেন যে যুদ্ধ যে সমর্থন দিতে হবে, প্রত্যেকে তার ক্যাপাসিটি অনুযায়ী তাকে সাপোর্ট দিবে। এই যে সৌদি আরব কিভাবে পাকিস্তানকে হেল্প করবে, একটা তো ফাইন্যান্সিয়ালি করবে, এনার্জি সাপোর্ট দিবে, আর একটা হচ্ছে দে হ্যাভ অনেক আর্মামেন্ট আছে যেটা পাকিস্তান অলরেডি ফ্লাই করে, ইউজ করে তাদের দেশে, তাদের ডিভিশন দুইটা থাকার কারণে। সেইগুলোকে তাদের দিতে কোনো আপত্তি থাকবে না যদি পাকিস্তান আক্রান্ত হয়। আর সেম জিনিস যদি সৌদি আরব আক্রান্ত হয়, পাকিস্তান হ্যাজ দি মানে মিলিটারি সাপোর্ট, মানে ফিজিক্যাল সাপোর্ট টু ইন্টারভেন, যেটা পাকিস্তানের জন্য তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং। আর টার্কির জন্য যেটা হবে তাদের মিলিটারি টেকনোলজির সাপোর্ট। বাংলাদেশ কিন্তু এই সবগুলোকেই ম্যাটেরিয়ালাইজ করতে পারবে যদি এই প্যাক্টের অধীনে আসে। তখন কিন্তু তার প্রতিবেশী একমাত্র বলা যেতে পারে যে আমাদেরকে খোলা মনে বলতে হবে কি আমার শত্রু, এবং সেই শত্রুর বিরুদ্ধে আমার যদি সামান্যতম প্রস্তুতিও লাগে, সেটা সম্ভব যদি আমাদের এই প্যাক্টটাতে আমরা এখন যোগ দিই। মানে টার্কির থেকে আমাকে অস্ত্র কিনতে গেলে অর্থ লাগবে, যেটা নাই। সেই ক্ষেত্রে আমার সৌদি আরব বা মিডল ইস্টের অন্য দেশের প্রয়োজন, সাথে সাথে একটা সম্পর্ক প্রয়োজন হবে। আর মিলিটারি ট্রেনিংয়ের বিষয় যেটা অন অল সাইড, স্পেশালি পাকিস্তান এয়ারফোর্স যেটা দেখালো, ইলেকট্রনিক যেটা মাল্টি ডাইমেনশনাল ওয়ারফেয়ার তারা যে দেখিয়েছে, আর ইরান দেখালো অ্যাসাইমেট্রিক ওয়ারফেয়ার, এই দুটাকে কম্বাইন করে খুব ইকোনমিক্যালি, পাকিস্তান কিন্তু অর্থনৈতিকভাবে খুব একটা না, দুর্বল দেশ, তারপরেও কিন্তু তারা দে হ্যাভ ম্যাক্সিমাইজ দি ইউজ অফ টেকনোলজি, এবং সেটাতে চীনের অবশ্যই অবদান ছিল। তো সেই পরিপ্রেক্ষিতে কম সম্পদে কম অর্থে পরিকল্পিতভাবে যদি আমরা আমাদের ইয়েটাকে, রিসোর্সকে ইউজ করি, ট্রেন করি, এবং আমরা ওইভাবে প্রিপেয়ার করি, সবথেকে বড় জিনিস হচ্ছে যে শুধু ড্রোন ফ্যাক্টরি বানাইলে হবে না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যে ব্যাটল ইকুইপমেন্টগুলো দরকার হবে, এটা আমরা J-10C নিব না অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল নিব, আমরা ট্যাঙ্ক কিনবো না অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল নিব, যাতে আমাদের তো আক্রমণ করার কোনো ইচ্ছা নাই, কোনো দেশকে আমরা দখল করবো এরকম কোনো অফেন্সিভ মিলিটারি আমরা না, বাট আমরা আমাদের সীমান্তকে নিরাপত্তা দেওয়াটা নিশ্চিত করতে চাই, আমাদের সশস্ত্র বাহিনী সেটা নিশ্চিত করবে। আর সেই পরিপ্রেক্ষিতে আমাদের ডিফেন্সিভ ইকুইপমেন্ট বেশি লাগবে, বা আমাদের এই দেশের এই ডেপথে এয়ারফোর্স কোথার থেকে টেক অফ করবে, এবং সেটাকে নিউট্রালাইজ করা। ইরান কিন্তু তাদের এয়ারফোর্সকে ডেভেলপ করে নাই, তারাকে ওই লিমিটেশনটা বুঝে, আমেরিকার সাথে ইসরায়েলের সাথে তাদের লিমিটেশনটা বুঝেই কিন্তু তারা অন্য সাইডটা ডেভেলপ করছে। তা আমরা শুধু বলার জন্য যে হ্যাঁ রাফায়েলের বিরুদ্ধে J-10C আছে আমরা নিতে পারি, কিন্তু আমাদের কিন্তু মেইন ক্যাপাসিটি অন্যভাবে ডেভেলপ করতে হবে, এবং সেটার উপরে যথেষ্ট রিসোর্স প্রয়োজন, এবং সেটার জন্য আমাদের যে ফোর্সেস গোল 2030, আমি মনে করি এটা অবসোলেট, এটাকে আবার রিভাইজ করতে হবে, এবং এই ইরান যুদ্ধ এবং পাকিস্তানের গত বছরের যুদ্ধের পরিপ্রেক্ষিতে আমাদেরকে রিডিফাইন করতে হবে ফোর্সেস গোলটা, যেটা এখনও করা হয় নাই। আর এই প্যাক্টে যাওয়া আমি মনে করি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে খুব গত 16-17 বছরের সশস্ত্র বাহিনীর যে ক্ষতিটা হয়েছে, এটা খুব দ্রুত আমরা রিকভার করতে পারবো না, এবং সেই পরিপ্রেক্ষিতে যাতে কোনো রকম ধামকি বা কোনো প্রিএমটিভ, যে বাংলাদেশ প্লেন কেনার আগে, ট্যাঙ্ক কেনার আগে, নেভির শিপ আসার আগে একটা কিছু করে ফেলি, এই ধরনের অ্যাডভেঞ্চার থেকে যদি বাংলাদেশকে বাঁচতে হয়, তাহলে স্যার যেটা বললেন রিজিওনাল প্যাক্টে আসতে হবে, বায়োল্যাটারাল হবে না।
আমি যখন টার্কি থেকে একটা ওয়েপন কিনতে যাব তার পেমেন্টটা করতে হবে, পাকিস্তান থেকে যদি আমি যে 17 আনতে চাই সেটার পেমেন্টও করতে হয়। তো সবার সাথে আমি লং টার্ম চুক্তিতে দিলাম, আলটিমেটলি তো উই হ্যাভ টু পে ফ্রম আওয়ার পকেট। এই জিনিসটার জন্যই আমাদের মাল্টিল্যাটারাল একটা প্যাক্টে জয়েন করা উচিত, এবং সেটার জন্যে আমি মনে করি যে সিচুয়েশনে এই 4টা দেশ, ওআইসি কিন্তু অনেকগুলো দেশ একসাথে হয়ে গেছিল, ওইটার মধ্যে ওই প্রো ইসরায়েল, প্রো আমেরিকান, প্রো কমিউনিস্ট সব দেশই ছিল, যার ফলে এটা কখনো কার্যকর হয় নাই। এই জিনিসটা আমি মনে করি এই জোটের ক্ষেত্রে এটা হবে না। এই মক্কা জোটে তারা দে আর ভেরি কশাস অ্যান্ড কেয়ারফুল ইন টেকিং ইন দ্য রাইট পিপল। জি। আর একটা জিনিস আমি মনে করাতে চাচ্ছি, ইজিপশিয়ান আর্মি কিন্তু খুবই একটা সিগনিফিক্যান্ট ফোর্স ছিল, কিন্তু যখনই তারা ইসরায়েলের সাথে সিকিউরিটি প্যাক্ট করেছে, মানে ইসরায়েল যখন যেদিন থেকে তাদের শত্রু নাই, আমাদের শত্রু ইসরায়েল না, তাদের সাথে আমরা শান্তি চুক্তি করলাম, সেদিন থেকে কিন্তু ইজিপ্টের সেনাবাহিনীর একটা বিপত্তি আমরা দেখছি। বাংলাদেশের ক্ষেত্রেও তাই হয়েছে, যে আমাদের যখনই আমরা বললাম যে আমাদের শত্রু নাই, তখনই আমাদের সেনাবাহিনীর অ্যাটেনশনটা অন্যদিকে চলে গেল, যেন আমাদের শত্রু নাই, সুতরাং আমাদের যুদ্ধের প্রস্তুতির প্রয়োজন নাই, আমরা পিস কিপিং মিশন করব। বাট পিস কিপিং মিশন ইজ এ টোটালি ডিফারেন্ট, এটার সাথে রিয়েল ওয়ারের কোনো সম্পর্ক নাই। তো রিয়েল ওয়ারের প্রিপেয়ারনেসের জন্য আমি মনে করি এই প্যাক্টে যোগ দেওয়াটা আমাদের কাজে আসবে। আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, আপনারা দুজনই স্যারও বলছিলেন যে পাকিস্তান যুদ্ধ এবং ইরান যুদ্ধের বিষয়টি দুটি দেশকে নিয়ে কথা বলছিলেন। আমি একটা সংবাদ উল্লেখ করতে চাই যেটি নিয়ে আসলে তোলপাড় চড়ছে সারা দুনিয়া জুড়েই। অপারেশন সিঁদুরের 1 বছর পর সেই সংঘাত নিয়ে বিস্ফোরক দাবি করছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি জানিয়েছেন, যুদ্ধ চলাকালীন ইসলামাবাদকে খোলাখুলি সমর্থন করেছিল ইরান। ইরানকে নিয়ে ইসহাক দারের এমন বিস্ফোরক মন্তব্যে দুনিয়া জুড়ে শোরগোল পড়ে গেছে। তার দাবি, এই কারণে গত বছর 4 দিনের যুদ্ধ থামতে না থামতেই ধন্যবাদ জানাতে তেহরান সফর করেন তিনি। অন্যদিকে এ ব্যাপারে ইরান মুখ বন্ধ করে থাকায় দানা বেঁধেছে সন্দেহ। পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে, দেশটির পার্লামেন্টে একটি লিখিত প্রশ্নের উত্তর দিতে গিয়ে ইরান প্রসঙ্গ টানেন ইসহাক দার। পাক উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের এই দাবি পুরোপুরি উড়িয়ে দেওয়ার নয়, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমাবর্ষণ চলাকালীন প্রকাশ্যে আসে বেশ কিছু উপগ্রহ চিত্র। আরও অনেক বিস্তর আছে প্রতিবেদনে। আমরা দেখছি যে ভারতের বিরুদ্ধে যে অপারেশন সিঁদুর ছিল, ভারত পাকিস্তান, সেখানে ইরানের একটি, আজকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী সে কথাটা বলেছেন। আমরা যদি এই যুদ্ধের পূর্বের প্রস্তুতির বিষয়টা খেয়াল করি, পাকিস্তান কিন্তু মোটামুটি প্রস্তুত ছিল খুব ব্যাপকভাবে, আর ভারতের ছিল প্রস্তুতিটা, তাদের একটা উইমস কাজ করছে যে আমরা তো সুপার পাওয়ার, রিজিওনাল পাওয়ার, তো সেই হিসেবে পাকিস্তান সম্পর্কে তো তাদের তথ্যের ঘাটতি ছিল, যে জন্যে ওই যে আমরা যেটা দেখলাম যে 10C-তে যে মিসাইল ছিল PL-15, ওইটার রেঞ্জ যে তারা বাড়িয়ে ফেলেছে। তাদের ধারণা ছিল 150 কিলোমিটার, বাট সেটা 200 করে ফেলছিল তারা, এবং তারা তাদের প্ল্যানিংগুলো করেছিল 150-এর মধ্যে, যে 150 কিলোমিটার দূর থেকে তারা ইন্ডিয়ান টেরিটরির ভিতর থেকে পাকিস্তান এয়ারফোর্স বা পাকিস্তানের টার্গেট তারা একবার করবে। আর ওই সারপ্রাইজটা পাকিস্তান কিন্তু দিয়েছে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, পাকিস্তান, ইরান, টার্কি এরা কিন্তু সেই 60s-এর RCD-র একটা রিজিওনাল কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের পার্ট। তো এই যে শিয়া সুন্নি বলতে কিন্তু আসলে কিছু নাই। এই আপনি এই মক্কা প্যাক্টটাকেও দেখেন, এটাকে বলছে সুন্নি ন্যাটো। বাট এই ধরনের একটা আওয়াজ তুলে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হয়েছে, অতীতে সক্ষম হয়েছিল, বিকজ আমাদের মধ্যে অনেক বিভেদ ছিল। বাট ইরান যুদ্ধ বা পাকিস্তান যুদ্ধের পরে, পাক ভারত যুদ্ধের পরে কিন্তু সারা বিশ্বে, মুসলিম বিশ্বে একটা অ্যাওয়ারনেস ডেভেলপ করছে। আগের থেকে মানুষ অনেক বেশি অ্যাওয়ার এই সমস্ত বিষয়, এক্স্যাক্টলি জানে শিয়া কি, সুন্নি কি। এই বিভেদটাই কেউ মাতবে না। বাংলাদেশে যেরকম আপনার স্বাধীনতার চেতনাতে কিন্তু মানুষ আর বিলিভ করে না। তা সেই একই পয়েন্ট অফ ভিউতে আমি মনে করি যে ইরান, পাকিস্তান, টার্কি এরা বরাবরই এক ছিল এবং এখন এক আছে। ইরান যুদ্ধে পাকিস্তান যেভাবে তাকে সাপোর্ট দিচ্ছে সাইলেন্টলি, ইরানের সমস্ত ট্রেডটাকে প্রায় 6টা না 8টা করিডোর দিয়ে ইরানকে বাঁচিয়ে রাখছে। পাকিস্তানের কিন্তু ল্যান্ড করিডোর পুরো ওপেন উইথ ইরান। তো সেই পরিপ্রেক্ষিতে পাকিস্তান এখন ফুল অ্যাডভান্টেজটা নিচ্ছে, এবং আমেরিকাও পাকিস্তানের সাথে আছে, কিন্তু মেইনলি যাতে তারা পুরোপুরি চায়নার কোলে না চড়ে বসে। তো সেই পরিপ্রেক্ষিতে আমেরিকা কিন্তু ইট ইজ জাস্ট একটা সম্পর্ক রাখছে, বাট আমেরিকা কোনোদিনই কোনো দেশের প্রকৃত বন্ধু না।
স্বার্থের বন্ধু, তাদের স্বার্থে আসে যেভাবে ভারত আমাদের সাথে সম্পর্ক রাখে এবং একতরফাভাবে রাখে, এবং ওই যেটা আমাদের প্রাইম মিনিস্টার বলেছিলেন যে সারা জীবন মনে রাখবে, এবং ভারত শুধু নিতে জানে, দিতে জানে না, যে জন্যে এখন এই বর্তমান বিশ্বে মানুষ বা প্রত্যেকটা দেশই তাদের নিজের চাহিদার ব্যাপারে যথেষ্ট সচেতন। তাই আমি মনে করি যে ইরান এই পরিবর্তিত ওয়েস্ট এশিয়ার সিচুয়েশনে, স্ট্র্যাটেজিক সিচুয়েশনে নিজেকে কখনো পাওয়ারফুল কোন দেশ হিসেবে প্রেজেন্ট করবে না বা থ্রেট হিসেবে প্রেজেন্ট করবে না। তাহলে জানে যে তখন প্রত্যেকে আবার একটা বৃহৎ শক্তির সাপোর্টে চলে যাবে, এবং ইরান খুব পজিটিভলি সবাইকে সাথে নিয়ে এই একটা সিকিউরিটি, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসতে চাচ্ছে যে কেউ কারো শত্রু না, আমরাই আমাদেরকে প্রোটেক্ট করব, ডেভেলপ করব, এবং এই আমাদের সম্পদ ব্যবহার করে ইরান ইরাকের যুদ্ধ 10 বছর ধরে চললো, ইরান 2 দেশকে ধ্বংস করালো, এখন আবার ইরানকে ধ্বংস করা হচ্ছে। এই জিনিসটা আমার মনে হয় মিডল ইস্টের যারা শাসক আছে তারা সবাই উপলব্ধি করেছে যে বহিঃশক্তি কখনো আমাকে প্রোটেক্ট করবে না, এবং যখন আমার পতন নিশ্চিত হয়ে যাবে তখন তারা পালাবে, এবং হয়েছেও তাই। এই পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে ইরান আরও একটা গার্জিয়ানের ভূমিকায় ওই রিজিয়নে আসবে, টার্কি, পাকিস্তানের। সেটি আমরা দেখছি এখন আসলে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আমি স্যারের কাছে আসতে চাই। স্যার, এশিয়ার যে রাজনীতি, ভূ রাজনীতির কথা দেখছি, সেটি কি আসলে বদলে যাচ্ছে? আপনি কি দেখছেন আসলে, বিশেষ করে ইরান যুদ্ধে? খুবই গুরুত্বপূর্ণ। এই যে এশিয়ার ভূ রাজনীতি একদম বদলে যাওয়ার সম্ভাবনা সামনে এসেছে। এত নাটকীয়তা আমরা এর আগে কখনো দেখিনি। ভিয়েতনামের যুদ্ধ যখন শেষ হয়েছিল তখন একটা সময় ছিল মনে হচ্ছিল যেন আমেরিকা গুটিয়ে নিচ্ছে এবং ভিয়েতনামের মডেল ফলো করে একটা এশিয়া নতুনভাবে উত্থান ঘটবে। তখন সেটা ঘটতে পারেনি, কিন্তু আজকে 2026-এ এসে আমরা দেখতে পাচ্ছি যে সত্যি একটা গুণগত পরিবর্তন আসার সময় এসছে। মিডল ইস্টের ইতিহাসে এরকম কখনো আর আগে ঘটেনি। আমেরিকা পরাজিত হবে, ইসরায়েল তার ব্যর্থতার কারণে, তারপরও এমন নেতৃত্ব থাকবে যার পলিসি উস্কানিমূলক, যেমন টার্কিকে প্রভোগ করা। টার্কি ইজ লাইক এ স্লিপিং জায়েন্ট। তাকে যদি একবার জাগিয়ে দেন তখন সে যে আঘাত করবে যেভাবে, সেটা ওই আমেরিকা যেমন পার্ল হারবারে আক্রান্ত হয়ে জাপানে নিউক্লিয়ার ওয়েপন ফেলেছিল। টার্কি যখন বলে যে ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেব, টার্কি মিনস ইট। তুর্কি জাতি তাদের অটোম্যান এম্পায়ারের সুপ্রিমেসি কিন্তু তাদের মনস্তত্ত্বে সবসময় কাজ করে। অ্যাট দ্য সেম টাইম টার্কি ইজ ভেরি অ্যাকোমোডেটিং। যেমন সে ইজিপ্টকে রাজি করাতে পারছে যে আপনিও যোগ দেন। ইজিপ্টের পক্ষে খুব ডিফিকাল্ট, কারণ ইজিপ্টের সাথে চুক্তি রয়েছে ইসরায়েলের। ইজিপ্টে যেটা ব্রিগেডিয়ার সাহেব বললেন যে ইজিপ্টের পুরা সামরিক বাহিনীই কিন্তু ইসরায়েল দ্বারা নিয়ন্ত্রিত, এবং সেটা করতে গেলে যে প্রেসিডেন্ট সিসির একটা বড় ধরনের ঝুঁকি নিতে হবে যে ইসরায়েলের সমর্থনবিহীন সামরিক বাহিনী নেতৃত্বে যিনি ইজিপ্টকে নিয়ন্ত্রণ করতে পারবে কি না, সেই ঝুঁকিটা আমার মনে হয় নিতে প্রস্তুত ইজিপ্টের প্রেসিডেন্ট। এটা এখন একটা বিরাট অ্যাসেট হয়ে দাঁড়াবে যদি ইজিপ্ট প্রথমবারের মতো আমেরিকা আর ইসরায়েল বলয় ভেঙে দিয়ে আরব জাতীয়তাবাদকে আবার পুনর্নির্মাণ করার প্রক্রিয়ায় আসে। আর সৌদি আরবে এখন যে নতুন প্রজন্ম, সুলতান, এই প্রিন্স সুলতানের নেতৃত্বে, এরা কিন্তু অনেক কনফিডেন্ট আগের চেয়ে। এখন তারা অ্যান্টি পিপল ঠিক বলা যায় না, হ্যাঁ রিয়াকশনারি ছিল, কিন্তু তারা এখন সৌদি আরবে এমন গণমুখী অনেক কাজ করছে যার কারণে সামাজিক পরিবর্তন হচ্ছে, মেয়েদের অধিকার সৃষ্টি হয়েছে সৌদি আরবে। সৌদি আরবের চয়েস নাই, সে তাকে টিকে থাকতে হলে, তার অর্থনৈতিক সামর্থ্যকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে হলে তাকে ইরানের সাথে কম্প্রোমাইজে আসতেই হবে। এবং কাতার একটা ছোট দেশ, আমেরিকান সেন্টকম হেডকোয়ার্টার সেখানে, কিন্তু কাতার কিন্তু এখন একটা বিপর্যয়ে পড়েছে। কাতার ইজ দ্য অনলি কান্ট্রি যে এই মাক্কা প্যাক্ট সম্বন্ধে একেবারেই চুপ, কিচ্ছু বলছে না, ধারণা দিচ্ছে না। তবে আমার ধারণা যে কাতার হয়তো এই আমেরিকান প্রভাব বলয় থেকে বের হয়ে আসতে বাধ্য হবে, কারণ তার সাথে ইরানের বিরাট একটা সমুদ্র সীমা যেখানে প্রচুর গ্যাস রয়েছে, এবং ইরানের সাথে সাকসেসফুলি কাতার ভাগাভাগি করে নিচ্ছে। আর যেটা উনি বললেন যে ইরান এখন অনেক বেশি অ্যাকোমোডেটিং, ঠিক টার্কি আর ইরান যদি অ্যাকোমোডেটিং হয় মধ্যপ্রাচ্যে, তাহলে কিন্তু ইসলামী বিশ্বের জন্য, এশিয়ার জন্য পরিবর্তন। এখন এখানে সবচেয়ে বড় ভিলেন কে
সেটাই যে ইসলামী আসলে- একতা। জি। যদি আমাকে বলেন একটা দেশকে চিহ্নিত করতে, আমি ইসরায়েল বলবো না, আমি বলবো ভারত। এক্সট্রিম অ্যান্টি মুসলিম সেন্টিমেন্ট ভারতে, যে আরএসএস ডমিনেটেড চিন্তাধারা, এবং সবচেয়ে বিপদের ব্যাপার হচ্ছে মোদির এই গভর্নমেন্ট কিন্তু দিন দিন সাপোর্ট পাচ্ছে আরও বেশি। এত মারাত্মক একটা ফ্যানাটিক গভর্নমেন্ট, অথচ জনসমর্থন এর পক্ষে কেন যাচ্ছে তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলকে আমরা জানতাম যে নিশ্চিত ঘাঁটি লিবারেলিজমের। অবশ্য এটাও ঠিক যে ওয়েস্ট বেঙ্গলের মানুষ এখন বুঝতে পারছে যে তারা কত বড় ভুল করেছে, তাদের বাঙালিত্ব হারাতে যাচ্ছে তারা। হিন্দি ডমিনেটেড ভ্যালুসগুলো ওয়েস্ট বেঙ্গলে চাপিয়ে দেওয়া হচ্ছে। মমতা ব্যানার্জি হয়তো শেষ পর্যন্ত আবার পপুলারিটি পেতে পারে, কিন্তু যদিও তিনি বলছেন, আমার কথা হচ্ছে যে ইন্ডিয়াতে সহজে বিজেপি কিন্তু যাবে না, এবং তারা ইসলাম বিরোধী, মুসলমানদের বিরুদ্ধে যেসব কার্যকলাপ করছে সেটার জন্য আমার মনে হয় একটা যুদ্ধের প্রয়োজন হতেও পারে শেষ পর্যন্ত। যে পাকিস্তান হয়তো অত্যন্ত মানে দেয়ালে পিঠ থেকে গিয়েছে, আর বাংলাদেশ আমাদের অস্তিত্বজনিত প্রয়োজনে অ্যাবসলিউটলি এসেনশিয়াল আমরা যেন মিত্রতার পথে যাই। কেননা আমরা যদি ওই ট্রেডিশনাল চিন্তায় থাকি যে আমাদেরকে ব্যালেন্স করতে হবে, এখন ব্যালেন্সের ডেফিনেশন একদম আমাদের জন্য আত্মহত্যা হয়ে যেতে পারে। কারণ ব্যালেন্স বলতে আমাদেরকে বলতে হবে হেজিমনিক কন্ট্রোল অফ ইন্ডিয়া, সেটা থেকে বের হয়ে আসতে কালেকটিভ এই প্যাক্ট, ডিফেন্স সিকিউরিটি প্যাক্ট, এবং সেটার আদর্শ হচ্ছে টার্কি আর পাকিস্তান আর একদিকে চীন। আমাদের পুরা এয়ার ডিফেন্স সিস্টেম চীন আর পাকিস্তানের সাথে সহযোগিতার মাধ্যমে গড়ে তুলতে হবে। 4টা প্লেন বা 10টা প্লেন কিনে তো আমরা পারবো না কিছু করতে, কিন্তু আমরা 4টা প্লেন 10টা প্লেন থাকা সত্ত্বেও যদি চীন আর পাকিস্তানের সাথে এয়ার ডিফেন্স আমব্রেলা একসাথে গড়ে তুলি, তাহলে কিন্তু ভারত কখনো আমাদেরকে আক্রমণ করতে সাহস পাবে না, সেটাই আমি মনে করি। আমি শেষ পর্যায়ে চলে এসেছি, আমি নাসির ভাইকে দিয়ে শেষ করতে চাই। বিমানের কথা স্যারও বলছিলেন, এটি নিয়ে কয়েকদিন ধরে আলোচনাও হচ্ছে যে যুদ্ধ বিমান বাংলাদেশ কিনবে চীনের কাছ থেকে। সেটি আসলে আমাদের জন্য কতখানি সুবিধাজনক হবে? এটা আমি যেটা বললাম অলরেডি বলার চেষ্টা করেছি, এয়ারক্রাফট ওই 10টা প্লেন দিয়ে আমরা কিছুই করতে পারবো না, এটার সাথে এয়ার ডিফেন্স সিস্টেম থাকতে হবে। এটা এই প্লেনগুলোকে প্রপার ওয়েতে, MiG-29 যখন কেনা হয়েছিল তখন কিন্তু জাস্ট এয়ার ফ্রেম, ফ্লাইং বার্ড, নট দি ওয়েপন যেটা এটার সাথে থাকা উচিত। অ্যাবসলিউটলি একটা কন্ডিশনেই ইন্ডিয়া কিনতে বা অ্যালাউ করছে বাংলাদেশকে যে তুমি প্লেনটা কিনে ওরা সবাইকে দেখাও, 16ই ডিসেম্বর করো, সেরেমনি করো, বাট যুদ্ধ আমার বিরুদ্ধে তুমি এটা ইউজ করতে পারবে না। সেই কনসেপ্টে যদি J-10C বা 17 আসে তাহলে সেটা দুঃখজনক হবে, উচিত হবে না। এটা ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম সহ আসতে হবে, এবং এটাকে প্রোটেক্ট করার জন্য যা যা প্রয়োজন সেটা থাকতে হবে। এবং ইরানকে যেটা দেখলাম, 5000 ড্রোন, মিসাইল এবং মিসাইল অফ ডিফারেন্ট রেঞ্জ অ্যান্ড ক্যাপাবিলিটি তারা ইউজ করছে, হাইপারসনিক সবার শেষে পাঠিয়েছে। তাদের ইসরায়েলি পুরা এয়ার ডিফেন্স সিস্টেমটাকে তারা নিউট্রালাইজ করছে ওই ছোট ছোট $5000, $500, $1000। বাংলাদেশের ক্ষেত্রে কি ক্ষেত্রে আসলে আমাদের ওই কনসেপ্টে ইরান বলতে, এই জন্য আমি বললাম যে ইরান থেকে আমাদের বিরাট কিছু শেখার আছে। এবং পাকিস্তান যেটা এয়ারফোর্স ইউজ করেছে, তাদের প্লেন কিন্তু তাদের টেরিটরিতে বসেই কিন্তু 7টা ফেলেছে। 7-0 স্কোরটা হয়েছে কিন্তু তাদের টেরিটরিতে, শুধু ওই রেঞ্জটা তারা নিতে পারছে বলে। এবং আমার প্রশ্ন হচ্ছে, আমি J-10C নিচ্ছি কি ওই 29-এর মতো, নাকি উইথ ফুল ক্যাপাবিলিটি? যদি এক্সপোর্ট ভার্সন হয়ে থাকে সেটার মধ্যে কি কি ওয়েপনারি আসছে সেটা একটা বিবেচনার বিষয়, বা সেটার সাথে ফুল ক্যাপাসিটি আসছে কিনা, সরাসরি চীন থেকে আসছে না অন্য কোনো থার্ড কান্ট্রি থেকে আসছে, সেটাও দেখার বিষয়। কোন ক্যাপাসিটি, আমরা একটা অলরেডি J-17-এর সিমুলেটর পেয়ে গিয়েছি, তার মানে অলরেডি কিন্তু 17 ইজ অলসো ইন পাইপলাইন। তো এই জিনিসগুলো বুঝতে হবে, এবং এটার সাথে যদি ওই স্যাটেলাইট কাভারেজ এবং ইলেকট্রনিক কোঅর্ডিনেটেড ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যদি ডেভেলপ না করা হয়, ইন্টিগ্রেটেড সিস্টেম হিসেবে না আসে, শুধু প্লেন ইটসেলফ উইল নট অ্যাড টু আওয়ার ডিফেন্স, এটা আমাদেরকে বুঝতে হবে। আর যেটা স্যার বললেন যে ইসরায়েল আর ইন্ডিয়ার যে রিলেশনটা, এই পুরা ইরান যুদ্ধের সময় কিন্তু তারা ব্যাকএন্ড তারা সাপ্লাই দিয়ে গেছে ইসরায়েলকে, এবং সেটারই কনফার্মেশন হয়েছে ঠিক ফেব্রুয়ারির 28 তারিখের এক সপ্তাহ আগে, যখন ভারতীয় প্রধানমন্ত্রী ভিজিট করেছেন। সেকেন্ড হচ্ছে যে এখন যেটা চিন্তার বিষয় হচ্ছে, ইসরায়েলের অনেক হাইটেক ইকুইপমেন্ট, সাইবার ওয়ারফেয়ারের ইকুইপমেন্ট তারা ইন্ডিয়াতে ডেভেলপ করতেছে। টেকনোলজি ট্রান্সফারটা ফার্স্ট টাইম ইসরায়েল অ্যালাউ করছে লাস্ট ফিউ
ইয়ার্সে। এটা আমাদের জন্য চিন্তার বিষয় যে ইসরায়েলি টেকনোলজি যেটা ইসরায়েল সারা পৃথিবীতে দিত, এখন এটা আমাদের নেইবারও তৈরি করছে। তার মানে তাদের মধ্যে যে সম্পর্কটা, স্যার রাইটলি বলছেন যে এইটাই কিন্তু আমাদের জন্য সবথেকে বেশি ক্ষতিকারক, এবং এটা আমাদের কিন্তু নেক্সট ডোর নেইবার। তো আমাদেরকে এই ব্যাপারে বেশি কশাস হইতে হবে, এবং এটার জন্যে আমরা তো ভারতকে আক্রমণ করব না, কিন্তু ভারত যেন কখনো অ্যাডভেঞ্চারের সুযোগ না পায়, সেটার জন্য আমাদের যা যা প্রস্তুতি, যাদের সাথে সম্পর্ক রাখার দরকার, এটা রাখতে হবে। এবং সেই পরিপ্রেক্ষিতে যেটা বললেন, অটোমান এম্পায়ার যেটা আছে টার্কি, আর ইরানের তো 5000 বছরের সভ্যতা, এই দুই দেশকে খেপালে কিন্তু কেউই টিকতে পারবে না পৃথিবীতে, এটা প্রমাণ হয়ে গেছে। তো সেটাই, তাদের সাথে আমাদের বন্ধুত্ব প্রয়োজন, এবং তাদের সাথে কিভাবে বন্ধুত্ব করা যাবে, স্যাংশন অ্যাভয়েড করে, কোনো রকম উত্তেজনা অ্যাভয়েড করে, কাউকে ইরিটেট না করে আমরা অ্যালায়েন্সটা করব, বাট প্রভোক করব না। আমরা ওই চিকেন নেক নিয়ে নেওয়ার হুমকি দিব না, আমরা ত্রিপুরা দখল করার হুমকি দিব না। এটা হচ্ছে ননসেন্স। আমাদের পলিটিশিয়ানরা যেটা করে, আমাদের মিডিয়াতে যেটা করে, বা এটার বিরুদ্ধেও কেউ কথা বললে এটাকে আমরা রিয়াক্ট করব না। আমাদের ওই জিনিসটাকে সচেতন হইতে হবে। আমরা যদি রিয়েলি আমাদের সিকিউরিটি সিস্টেমটা ডেভেলপ করতে চাই, আমাদের মুখটা বন্ধ করতে হবে এবং কাজ করতে হবে। জি, থ্যাংক ইউ। আজকে শেষ করতে চাই। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।